অধিকারগুলো নিয়ে মানুষ সচেতন হয় এবং তারা দার্শনিকদের রচনা পড়ে উদ্বুদ্ধ হয়ে ফ্রান্সের জাতীয়তাবোধে তারা উদ্বুদ্ধ হয়ে তারা ফরাসি বিপ্লবকে প্রসারিত করতে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা নিয়ে আসতে তারা এক বিশেষ অবদান রাখে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ভলতেয়ার। ভলতেয়ার তার দুটো গ্রন্থ লেখেন, একটা হচ্ছে কাঁদিদ আর আরেকটা হচ্ছে লেতর ফিলোসফি। এই দুটো গ্রন্থে তিনি সব কিছুর ঊর্ধ্বে স্বাধীনতাকে দেখাতে চেয়েছেন, অর্থাৎ রাজতান্ত্রিক যে পরাধীনতা মানুষের মধ্যে চেপে বসেছিল সেই পরাধীনতা থেকে মানুষকে সব রকমের স্বাধীনতা, চিন্তার, বক্তব্যের এবং লেখার কাজে উদ্বুদ্ধ করার জন্য তার এই দুটো গ্রন্থ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া আরেকজন দার্শনিক তার হচ্ছে মন্তেস্কু, তার পার্সিয়ান লেটার্স অ্যান্ড স্পিরিট অফ দ্য লস। এই দুটো গ্রন্থে তিনি ফরাসি রাষ্ট্রের এবং সমাজ ব্যবস্থার যে বৈষম্য, যে দুর্গতি, সেই দুর্গতি নিয়ে মানুষকে সচেতন করে তোলেন। তিনি দুর্নীতি, রাষ্ট্রের যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের সামনে তুলে ধরেন এবং যে ক্ষমতার যে বিভাজন থাকা উচিত সেই ক্ষমতার বিভাজনটা তিনি তুলে ধরেন। অর্থাৎ রাষ্ট্রের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, সব তিনটে ব্যবস্থায় যাতে একজন এর হাতে না থাকে, তাদের যেন পৃথক পৃথক ক্ষমতা, আলাদা আলাদা ক্ষমতা থাকে, সেই জন্য তিনি এই স্পিরিট অফ দ্য লস অর্থাৎ আইনের যে ধারা, সেই গ্রন্থে তিনি ফ্রান্সের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা এই তিনটের পৃথকীকরণের প্রস্তাব তিনি করেন। এছাড়া আরেকজন উল্লেখযোগ্য দার্শনিক রুশো, তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থে তিনি মানুষকে বোঝাতে সম্মত হলেন। সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বোঝাতে সম্মত হলেন যে একটা সময় ইন দ্য আর্লি পিরিয়ড, অর্থাৎ অনেক পুরনো যুগে, একেবারে শুরুর যুগে মানুষ সামাজিক চুক্তি অনুযায়ী রাজাকে সিংহাসনে বসিয়েছিল। অর্থাৎ মানুষ একজন, তাদের মধ্যে রাজা নির্বাচিত করেছিলেন বা শাসক নির্বাচিত করেছিলেন, সর্দার নির্বাচিত করেছিলেন, যে যাতে তারা সেই সর্দার বা রাজা বা সম্রাট তিনি কোন শর্তে সিংহাসনে বসবেন। শর্তটা ছিল এই যে রাজা বা সম্রাট মানুষকে কি সুশাসন দেবে। এই সুশাসনের শর্তে সামাজিক চুক্তি অনুযায়ী রাজা সিংহাসনে বসে এবং প্রজা তাকে মান্য করবে, কিন্তু বিনিময় হচ্ছে কি, তাকে সুশাসন দিতে হবে। কিন্তু সেই সুশাসন যদি না থাকে তাহলে রাজা কি করবে? রাজার কি হলো? রাজা তাহলে চুক্তি ভঙ্গকারী হলো। অর্থাৎ রাজা যদি চুক্তি ভঙ্গ করে, সামাজিক চুক্তি যদি ভঙ্গ করে রাজা, তাহলে প্রজা সেই রাজাকে অপসারণ করতে পারে। অর্থাৎ খুবই সাধারণ বিষয়। তিনি এই রুশো সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বোঝাতে পারলেন মানুষকে। বুর্জোয়া শ্রেণীর যে তৃতীয় সম্প্রদায়ের শিক্ষিত সম্প্রদায়, তারা বুঝতে পারলেন রুশোর এই গ্রন্থ অনুযায়ী যে সামাজিক চুক্তি অনুযায়ী মানুষ যে রাজাকে সিংহাসনে বসিয়েছেন সেই চুক্তি তিনি লঙ্ঘন করেছেন, তাই রাজা থাকার কোনো অধিকার তার এই রাষ্ট্রে নেই। এই ছিল দার্শনিকদের ভূমিকা। এছাড়া ফ্রান্সে আরও দুটো অর্থনৈতিক সম্প্রদায় এসেছিলেন। একটা হচ্ছে ফিজিওক্র্যাট, আর একজন উল্লেখযোগ্য অর্থনীতিবিদ নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তো এই ফিজিওক্র্যাট তিনি কি বললেন? ফিজিওক্র্যাট হচ্ছে একটা অর্থনীতিবিদ গোষ্ঠী একটা, অর্থাৎ ফিজিওক্র্যাটদের নতুন একটা অর্থনৈতিক গোষ্ঠী তৈরি হয়, যারা ছিল মার্কেলটাইল অর্থনীতিবিদ গোষ্ঠীর বিপরীত একটা গোষ্ঠী। তাদের ভাবনা চিন্তা কি ছিল? ফিজিওক্র্যাট অর্থনীতিবিদদের ভাবনা চিন্তা কি ছিল? তাদের অর্থনৈতিক ভাবনা চিন্তা ছিল যে মানুষ নিজেই তার আর্থিক বিকাশের দিক নির্ণয়ে সক্ষম। অর্থাৎ সংরক্ষণ নীতি, পণ্যের অবাধ লেনদেন ব্যাহত করলে দেশ সম্পদশালী হতে পারে না। সামাজিক সম্পদের মূল উৎস হিসাবে জমি এবং খাজনার উপর এরা জোর দেন এবং শিল্পকে এরা বিশেষ গুরুত্ব দেয়। এরপরে আসছি আমরা অ্যাডাম স্মিথ। তিনি একজন বিখ্যাত ইংল্যান্ডের অর্থনীতিবিদ। তার বিখ্যাত লেখা গ্রন্থ দ্য ওয়েলথ অফ
নেশন, এই গ্রন্থে তিনি মানুষকে বিপ্লবের যুগে ফিজিওক্র্যাটদের রচনার প্রভাবে বিপ্লবীরা অতি সহজেই আভ্যন্তরীণ শুল্কের দেওয়াল ভেঙে অর্থনৈতিক ঐক্য আনতে সচেষ্ট হলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংল্যান্ডের অবাধ বাণিজ্য নীতির প্রচারক। অর্থাৎ এই অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে যে বাণিজ্য নীতি, রাজার যে বাণিজ্য নীতি ছিল বা রাষ্ট্রের যে বাণিজ্য নীতি ছিল, সেই বাণিজ্য নীতির সমালোচনা করে তিনি অবাধ বাণিজ্য নীতি প্রচার করতে ফেলিয়ে দিতে তিনি প্রচার করেন। এইটা ফ্রান্সের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছিল। এছাড়া যে শেষ কারণটা সেটা হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসিবাসীকে শিক্ষা দিয়েছিল যে রাজা, ইংল্যান্ডের যে রাজা ছিল সেখানেও কিন্তু রাজা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা মানতে বাধ্য হয়েছিল। কেমন? সেইখানেও কিন্তু এরকম স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, কিন্তু ইংল্যান্ডের সাধারণ মানুষ তাদের মধ্যে গৃহযুদ্ধের মাধ্যমে নিজেদের মধ্যে লড়াই বা সংগ্রামের মাধ্যমে তারা ইংল্যান্ডের জন্য একটা নতুন সাংবিধানিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের মাধ্যমে ফরাসিবাসী শিক্ষা লাভ করেন যে তাদেরও এইরকম বিপ্লব, ফ্রান্সের ফরাসি বিপ্লব ঘটালে তাদের যে বৈষম্য, তারপরে কর ব্যবস্থার যে ত্রুটি, তারপরে অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পাবে। এই জন্য ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব তাদের কাছে একটি আদর্শ বিপ্লব হয়ে উঠেছিল। এছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকা আমরা জানি যে বর্তমানে একটা বিশাল ডেমোক্রেটিক দেশ। সেই আমেরিকা কিন্তু একটা সময় ইংল্যান্ডের উপনিবেশ ছিল। সেই ইংল্যান্ডের উপনিবেশ থেকে তারা নিজেদের প্রচেষ্টায়, নিজেদের সাহসিকতায়, নিজেদের সমস্ত রকমের আধুনিক অস্ত্রশস্ত্র না থাকা সত্ত্বেও তাদের জাতীয়তাবোধে তারা উদ্বুদ্ধ হয়ে তারা ইংল্যান্ডের মতো সেই সময় শক্তিশালী রাষ্ট্রকে পরাজিত করতে পেরেছিল। সেই পরাজিত করতে পারার যে উৎসাহ, যে মানসিকতা, তাদের মধ্যে যে সাহসিকতা তৈরি হয়েছিল, সেই সাহসিকতা কিন্তু ফরাসি বিপ্লবের সাধারণ মানুষকে উৎসাহিত করতে পেরেছিল। এই হচ্ছে আমাদের আজকে ফরাসি বিপ্লবের কারণ নিয়ে আলোচনা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে সরাসরি নক করবে, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করে জানাবে, বা তোমরা যেখানে থাকবে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো। এভাবে আমাকে আমাদের কোনো সমস্যা থাকলে আমরা সরাসরি সমস্যার সমাধান মিটিয়ে দেবো। ধন্যবাদ। আজকে ক্লাস শেষ হয়েছে।